ভালোবাসার পরিণয় গল্পের ১৩তম অংশ। মিন্ময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। প্রশ্ন করার আগেই ঠিক সেই সময় উপস্থিত হলো বাহার চিত্রা। বাহার ভাইয়ের মুখ বরাবরের মতন গম্ভীর দৃঢ়। শীতে কাঁপছে চিত্রা। চাঁদনি ছুটে গেল, আগলে ধরল বোনকে। শাসনের স্বরে বলল, ২ দিন পর পর যে এমন নিরুদ্দেশ হচ্ছিস, কাহিনী কি তোর? কি চাচ্ছিস সবাই টেনশনে মরে যাক? এত ছন্ন ছাড়া কবে হলি? কিছুই পরোয়া করছিস না যেন আজকাল। বাহার ভাই যে তাকে বিয়ে করবে রাজি হয়েছে সেটা তখনও বিশ্বাস করতে পারছিল না। উত্তর দিল বাহার ভাই, বড়লোকের মেয়েদের ওই একটু মতিভ্রম হবেই চাঁদ। তাছাড়া তোমাদের নুরুল সওদাগর যেভাবে সবাইকে নাচান, তাকে নাচানোর জন্যও তো কাউকে প্রয়োজন। তাই আর কেউ না, তার নিজের সন্তানই সেই দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। বাহারের গা ছাড়া কণ্ঠে ড্যাব ড্যাব করে তাকালো চিত্রা। চাঁদনি হালকা হাসল, শক্তভাবে জড়িয়ে ধরল বোনকে। চুপ রইল মিন্ময়, যেন জমে গিয়েছে। সে বোনের সাথে আলাপ আলোচনার পর্ব শেষ হতেই তারা যখন পা বাড়ায় বাড়ির দিকে, ঠিক তখনই ছাউনির নিচ থেকে সেই আগের মহিলাটা ঠাট্টা করে বলল, সওদাগর বাড়ির এই গল্প তো সিনেমাকেও হার মানাবে। কি রং তামাশা এদের! তবুও তো সওদাগর বাড়ির মেয়েদের বউ করার জন্য হাপিত্তেশ দিয়ে পড়ে থাকেন বাড়ির বাহিরে। আপনাদের দেখলে তো বেহায়াও লজ্জায় দেশ ছাড়বে। বাহার ভাইয়ের এক কথা যেন তীরের বেগে সব সমালোচনার নামটা চূর্ণ বিচীর্ণ করে দিল। মহিলাটা গোল গোল আখিদ্বয় নিয়ে তাকিয়ে রইল চিত্রাদের দিকে অনেকক্ষণ, ঠিক যতক্ষণ বাহার ভাইয়ের দৃঢ় ছায়াটি দেখা যাচ্ছিল সোডিয়ামের আলোয় ততক্ষণ। বৃষ্টিতে ভিজেছে কদম, ভিজেছে জুয়ের আঙিনা, বাড়ির সামনে ভিজেছে প্রায় পরিবারের সকলে। গোল হয়ে দাঁড়িয়ে আছে সবাই, মধ্যমণি চিত্রা। আজকে চিত্রার গালে সজোরের চটটা তার বাবা বসায়নি, বসিয়েছে তার মা মুনিয়া বেগম। মায়ের কপালের রগগুলো কেমন নীল হয়ে ফুলে আছে। মুনিয়া বেগম সচরাচর রাগেন না, কিন্তু যখন রাগেন তখন আর তার পর থাকে না, যেমন আজ করলেন। চিত্রা চর খেয়ে মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের জায়গায় বাবা হলে বোধ করি তার এত করুণ দৃষ্টি হতো না, আর তার অনুভূতিও এত বিস্মিত হতো না। তুমি বাড়িতে আসবে না যেহেতু এত রাত অবধি বাহিরে থাকতে পেরেছ, তার মানে তোমার বাহিরে থাকার জায়গা অবশ্যই আছে। এত মানুষকে না জ্বালিয়ে তুমি বরং বাহিরেই থেকে যাও আজীবন, যাও। বাহার, নোঙর, বনফুল দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সদর দরজা জুড়ে। চিত্রা মাথা নিচু করে রাখল। মুনিয়া বেগম যখন আরেকটু রেগে এগিয়ে আসলো, তাকে থামালো তুহিন। আগলে দাঁড়ালো বোনকে, সাবধানী কণ্ঠে বলল, মা, ও বড় হয়েছে, কি করছো? আশেপাশের মানুষ খারাপ বলবে। খারাপ বলার আর কি বাকি রেখেছে? মানুষ বাড়ি বয়ে এসে মেয়ের গুণগান করে যায়। আমার কি সৌভাগ্য এইসব গুণগান চুপ করে শুনতে হয়। মানুষকে বলার সুযোগ দিলে তো মানুষ বলবেই। সুযোগ তৈরি করছে, তাই মানুষ খারাপ বলছে। চিত্রার দাদির কণ্ঠ পাওয়া গেল। মহিলা বাড়ির রোয়াক থেকে চেঁচিয়ে বলছেন, এখন বকছো কেন? খারাপ যেহেতু তোমরা করেছো, এখন ভোগো। এত না মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতে, তাহলে আজ শাসন করছো কেন? অনেক হয়েছে মেয়ের ডানা, বেশি বেড়ে গেছে, এবার ছাড়তে হবে। নুরু, নুরু। মহিলা এবার ডাকলেন নিজের ছেলেকে। কণ্ঠ আগের মতো গগনচুন্নি রেখে বললেন, তোর মেয়েকে আর ঘরে রাখা যাবে না, জলদি বিয়ের ব্যবস্থা কর। পরীক্ষা শেষ হতেই বিদায় করে দিবি। একজন তো সম্মান খেয়েছে, বাকিটাও খাওয়ার আগেই বিদায় করে দে। মানুষকে তো আর পরে মুখ দেখাতে পারবো না। এমনিও বা আর কতদিন মুখ দেখাতে পারবেন বলেন তো দাদি? 2 পাই তো কবরে চলে গেছে, কবে যেন আপনার পান পাখিও উড়াল দিবে। এরপর আপনার মুখই বা কেউ দেখবে না এমনিতেও। তাছাড়া আপনার যেই মুখ, মনে হয় যেন বাংলা ছবির ভিলেন রিনা খান। সেটা দেখলে মানুষের অন্তরাত্মা শুকিয়ে যায়। এর চেয়ে বরং আপনি মুখ না দেখালেই উপকার হবে। বাহারের তীক্ষ্ণ ঠাট্টায় জ্বলে উঠল দাদি। আপন বেগে অসন্তোষ স্বরে বলল, অসভ্য কোথাকার! কোথাকার অসভ্য জানেন না? এই তো আপনাদের সভ্য বাড়ির বরাবর বাড়িটার অসভ্য আমি।
মুহূর্তেই গমগমে পরিবেশের মুখে মিটমিট হাসি ফুটল। সকলের চাপা হাসি ধরে রাখতে পারলেও ফিক করে হেসে দিল চেরি। তার দেখাদেখি সশব্দে হেসে দিল চিত্রা। পরপরই ওহি, চাঁদনি সহ বাড়ির বাকি সদস্যও হাসল। কেবল থমথমে রইল নুরুল সওদাগর আর মুনিয়া বেগম। আফজাল সওদাগর আজ বাড়িতে নেই, স্ত্রীর সাথে তার স্ত্রীর বাপের বাড়িতে গিয়েছে বিধায় আজ ঘটনা এতদূর অবধি গেল। মুনিয়া বেগম মেয়ের দিকে রুষ্ট দৃষ্টি ফেলে বাড়ির ভিতরে চলে গেল। পরপর এক এক করে সবাই ভেতরে গেল। বাহিরে রইল গুটি কয়েকজন, তাদের মাঝে নুরুল সওদাগরও আছেন। মোটামুটি জায়গা খালি হতেই সে দারাজ গলায় বাহারকে ডাকলেন, শোনো বাহার। নুরুল সওদাগরের ডাকে থমকে গেল যেন উপস্থিত সকলের শ্বাস প্রশ্বাস। নুরুল সওদাগর এ অবধি বাহার ভাইয়ের কখনো নাম নেননি। তুহিন বাবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার ভেতরের মতি গতি। চাঁদনি আর ওহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অবাক না হওয়া বাহার ভাইও আজ অবাক হলো। কিং কর্তব্য বিমূঢ় হয়ে জবাব দিলে, জি, আমায় ডাকলেন? তুমি ছাড়া কি এখানে কেউ আছে? নেই, তাই তোমাকেই ডাকলাম। চিত্রাকে তুমি পড়াতে আসছো না কেন? পারিবারিক সমস্যার জের ধরে তোমার একটা স্টুডেন্টের ক্ষতি তুমি করতে পারো না। অন্তত এ ব্যাপারে তোমাকে দায়িত্বশীল ভেবেছিলাম। নুরুল সওদাগরের এহেন কথায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল সকলে, কিন্তু তা আর বেশিক্ষণ স্থায়িত্ব হলো না। কথা শেষ করেই নুরুল সওদাগর বাড়ির ভিতরে চলে গেলেন। বাহিরে রেখে গেলেন কতকগুলো অবিশ্বাস্যকর দৃষ্টি। বাহার কতক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে দেখল, কি মনে করে যেন মনে মনে হাসল। অতঃপর তুহিনের উদ্দেশ্যে বলল, তোমার বোনকে মেডিসিন দিও। মতিভ্রমের বশে না আবার জ্বর বাঁধিয়ে বসে থাকে, তার তো কোনো খবর থাকে না। তার জন্য কত মানুষের পৃথিবী থমকে থাকে। শেষের বাক্যটা ধীরেই বলল যেন। তুহিন হয়তো ঠিক বুঝতেও পারল না, তবে প্রেমিকের মন জানে তার সকল সুখ অষ্টাদশীতেই আবদ্ধ যে। বিরাট সমস্যার রাত্রিটি গাঢ় হয়ে এসেছে। রাত বেড়েছে নিজস্ব গতিতে, সাথে বেড়েছে মুষলধারার বৃষ্টির পরিমাণ। চিত্রার শীতে শরীর কাঁপছে। হুট করেই সে অনুভব করল গলগল করে তার নাক দিয়ে কিছু পড়ছে। সে নাক চেপে ধরল। তরল পদার্থটার দিকে তাকাতেই ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চিকচিক করে উঠল তার হাতে লাল টকটকে রক্তগুলো। কাক ডাকছে কর্কশ কণ্ঠে, তবে বোধ হয় সে কর্কশ কণ্ঠ তেতো না, কেমন এক বিরহী সুর তার। আজকে অবশ্য আকাশের মন ভালো। চারপাশে শুভ্র শুভ্র মেঘগুচ্ছ ভেসে বেড়াচ্ছে। বুধবারের পান উচ্ছল দিনটি, সূর্য তার গন্তব্যে ফিরে যাওয়া আরম্ভ করেছে সবে। তবুও আজ সন্ধ্যার আকাশ উজ্জ্বল। চিত্রা দাঁড়িয়ে আছে তার বিরাট বারান্দায়। অদ্ভুতভাবে কেবল সে না, আজ যেন সবারই কেমন ছুটি। ওহিও আজ বইয়ে ডুবে না থেকে জানালার কোল ঘেঁষে দৃষ্টি রেখেছে দূর আকাশে। এমন অনিয়ম সচরাচর চোখে পড়ে না। তাকিয়ে মুগ্ধ চোখে আকাশ দেখছে, এটা বিস্ময়কর ব্যাপার। চাঁদনি আপা বসে আছে তার বিছানায়, তবে মাথাটা হেলান দেওয়ানো। আজ তা আছে জানালার সাথে। তার চোখ দুটি বন্ধ। সকলেরই এই নিস্তব্ধতার জন্য প্রকৃতপক্ষে একজনকেই দায়ী করা যায়, সে হলো বাহার ভাই। লোকটার গানের কণ্ঠ ভেসে আসছে বহু কাছ থেকে, ছন্নছাড়া লাইনগুলো। আমি তোমায় ভালোবাসি জগতে হইয়া দোষী। গানের লাইনগুলো যেন খুব বিশেষভাবে, প্রতিটি নিখুঁতভাবে ভালোবাসতে পারা মানুষদের সাথে জড়িত, যারা প্রকৃতপক্ষে ভালোবেসে কেবল প্রতিদানে পেয়েছে কলঙ্ক। লোকে বলেছে ছি ছি, ভালোবেসেছে যেন মহাপাপ কিছু করে ফেলেছে। অথচ দিন শেষে এমন ছি ছি মাখা মিছে কলঙ্ক নিয়ে যারা ভালোবাসার মানুষদের পায়নি বা পায় না, এই গানের লাইনগুলো যেন তাদের জন্যই দরদি হয়ে কাঁদে। বনফুল অন্যান্য সময় এত মনোযোগ দিয়ে তার ভাইয়ের গানগুলো শোনে না, অথচ আজ শুনছে। তার মনে হচ্ছে ভাই যেন তাকে গাইছে, আরও করুণভাবে নিঃস্ব করে। বনফুল নিবিড় হেঁটে তার মায়ের রুমের কোনায় এসে দাঁড়ালো। এখান থেকে তুহিনের রুম দেখতে পাওয়া যায় খুব সহজভাবে। বনফুলের বেহায়া চোখ খুব গোপনেই সেই রুমের দিকে চাইল। ফাঁকা রুমেও যেন সে নিজের ভালোবাসার অস্তিত্ব খুঁজে পেল। বুকের ভেতর তুমুল আন্দোলন।
তার অবুঝ মন প্রশ্ন তুলল, আচ্ছা, আমরা যাকে ভালোবাসি তাকে পাই না কেন? যাদের ছাড়া আমাদের চলেই না, তারা কেন আমাদের ভালোবাসে না? মন তো প্রশ্ন করেই নীরব হয়ে যায়, কিন্তু অশান্তিতে ভোগে উত্তর না পাওয়া বনফুল। এই কেনর উত্তর আদৌ মিলবে? সে শূন্য চোখে তুহিনের রুম দেখে নির্নিমেষ। একমাত্র লোকটাকে পাবে বলেই ভদ্র বনফুলও ভদ্রতা ভুলে হাউমাউ করে কেঁদেছিল। কিন্তু কোনো লাভ কি আদৌ হলো? দিন শেষে সমাজের সিছি ছাড়া আর কি পেল সে? বাহারের গান থামতে পরিবেশ ভয়ঙ্কর রকমের নীরবতায় আচ্ছন্ন হলো, যেন বিষাদের এই বোবা গল্প শান্তি চায়। চিত্রা বারান্দা দিয়ে চাইল, অগোছালো বাহার ভাইয়ের হাতে তখন জ্বলন্ত সিগারেট, ধোঁয়া উঠছে ঊর্ধ্বে। চিত্রা ডাকতে গিয়েও ডাকলো না তাকে। কেন যেন এই কথা না বলা ক্ষণটি তার ভীষণ পছন্দ হয়েছে, যেমন পছন্দ হয়েছিল সেই বছর কয়েক আগে কিশোরীর চোখে দেখা প্রথম কোনো ছন্নছাড়া পুরুষকে। এই মোহগ্রস্ত নীরব সন্ধ্যার নিস্তব্ধতা কাটিয়ে চাঁদনির ফোন বেজে উঠল। ঘোর কাটল চাঁদনির, চোখ মেলল সে। ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা অপরিচিত নাম্বারটির দিকে তাকালো। ফোনটা বাজতে বাজতে প্রায় থামার পূর্ব মুহূর্তে চাঁদনি ফোনটা রিসিভ করলো। রিসিভ করে কানে ধরতেই অপর পক্ষ থেকে একটি গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, চাঁদ বলছো? চাঁদনি থমকালো, মনে মনে কিছু একটা হোঁচট খেলো বোধ হয়, কিন্তু খুব দ্রুতই আবার নিজেকে সংযত করে নিল। আধো কণ্ঠে বলল, শাহাদাত তুমি? শাহাদাত হাসল, বলল, এখনও কণ্ঠ চেনো তবে ভোলনি? ভুলে যাওয়ার কথা তো আমি কখনো উচ্চারণ করিনি, তাই চিনি। সেটা তো তুমি করেছিলে, তাই তুমি ভুলে গিয়েছো, কারণে অকারণে। শাহাদাত হতাশার একটি শ্বাস ফেলল বোধহয়, বলল, এখনও অভিযোগ অভিমান পুষে রেখেছ? সেই অধিকার তো তুমি কেড়ে নিয়েছো, রাখবো কিভাবে? বাদ দাও সেসব কথা, তা হুট করে কল দিয়েছো কেন? চাঁদ ডাক দিয়ে থামল শাহাদুত। কণ্ঠটা কে কাঁপছে লোকটার। মনে হলো যেন সে কান্না গিলে নেওয়ার ছোট্ট চেষ্টাটুকু করলো বড় গোপনে। কিন্তু দুর্ভাগ্য, চাঁদনি যে মানুষটাকে আগাগোড়া চিনত এক সময়, যার হাসির কণ্ঠ কান্নার কণ্ঠ চাঁদনির মুখস্থ, তার আড়াল করার আপ্রাণ চেষ্টা চাঁদনি ধরতে পারবে না। চাঁদনি সময় দিল মানুষটাকে। শাহাদাত সামলে নিল নিজেকে, কম্পনরত কণ্ঠে বলল, চাঁদ, আমি জানি তুমি কখনো আমাকে অভিশাপ দাওনি, কিন্তু তোমার মন ভাঙার মতন পাপের শাস্তি বিধাতা আমাকে দিয়ে দিয়েছেন। তোমাকে যতটা আমি আঘাত করেছি তার শাস্তি যে ভোগ করতেই হবে। এবার চাঁদনি কিন্তু অবাক হলো, বিস্ময় ধরে রেখে শুধালো, কি হয়েছে শাহাদাত? আমার স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট ছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে গিয়েছে তার, এমনকি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। চাঁদনি যেন ভুল শুনল। দূর আকাশে তখন হাসল সন্ধ্যার নক্ষত্র। প্রকৃতির খেল বুঝা যে বড় দায়। প্রতিদিনের মতো আজ অভ্যস্ত নিয়মের সন্ধ্যা হলো না। গত কয়েক মাসের গতানুগতিক নিয়ম পাল্টে যেন এই অপরাহ্ন এক বুক হাসি নিয়ে এলো। মন খারাপ উড়িয়ে দিয়ে যাওয়ার এই সন্ধ্যা। চিত্রা যখন নিশ্চুপ চোখে আকাশ দেখতে ব্যস্ত, ঠিক তখন ওই রাস্তা থেকে সরু কণ্ঠে ডাক এলো, চিতাবাঘ নিচে আয়, এলাকার মোড়ে ঝালমুড়ি মামা এসেছে, বোম্বাই মরিচ আছে, দ্রুত আয়। চিত্রার গভীর ধ্যানে ভাটা পড়ল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। বনফুল তাকে স্বেচ্ছায় ডাকছে? বনফুল? চিত্রা নিচু করে পথের দিকে চাইল। ভেসে উঠল বনফুলের হাস্য উজ্জ্বল মুখ, যেন পুরনো সেই বনফুল যার সরলতায় মুগ্ধ হতো পৃথিবীর সকল উপমা। যেন গত কয়েক মাসের ঘটনাগুলো মুহূর্তেই চাপা পড়ে গেল বনফুলের নিখুঁত হাসির নিচে। চিত্রাকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে বনফুল আবার ডাকলো, আসবি না আমি চলে যাব? চিত্রা আর এক মুহূর্ত অপেক্ষা করল না, কোনো মতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘরের বাহিরে। পেছন থেকে বার কয়েক করে ডাকলেন মুনিয়া বেগম, কিন্তু মেয়েটা যেন উত্তর দেওয়ার সময় নেই, কেবল হন্তদন্ত হয়ে বলল, মা, বনফুল ডাকছে আমায়, হাত বাড়িয়ে ডাকছে আমার বন্ধুত্ব। আমায় তুমি পিছু ডেকো না মা, আমার যে পিছু ডাক শোনার সময় নেই।
মুনিয়া বেগম প্রথমে ধমকাতে গেলেও বনফুলের নাম শুনে থেমে গেল। আর কেউ না জানলেও মায়ের মন তো জানে মেয়েটা বড় বন্ধুর ভক্ত। এই কয় মাসে তো দেখেছে সে মেয়েটা কেমন গুমড়ে গুমড়ে মরত। আজ যেহেতু বাঁচতে চাচ্ছে তাহলে বাঁচুক না, ক্ষতি কি? পেছন থেকে মায়ের ডাক না শুনতে পেরে মনে মনে হাসল চিত্রা। তার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, আজকাল যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। চারপাশে কেমন আনন্দ আর আনন্দ, কিন্তু ভয় হলো এই আনন্দ কতদিন টিকবে। চিত্রা নিচে নেমে আরও একবার অবাক হলো। কেবল বনফুল না, বাহার ভাইও দাঁড়িয়ে আছে তার সাথে, যদিও লোকটার চেহারায় তেমন ভাবাবেগ নেই। চিত্রাকে দেখেই বনফুল এগিয়ে এলো, আবেশে জড়িয়ে ধরল চিত্রার বাহু, উৎফুল্ল বদনে বলল, তাড়াতাড়ি চল, ভাই আর ঝালমুড়ি মামাকে ডেকে এনে দাঁড় করিয়েছে, আয়। চিত্রার অবাক চোখে বাহার ভাইয়ের দিকে তাকাতেই মানুষটার অগোছালো হাসি চোখে পড়ল। চোখের ইশারা করে যেন লোকটা বলল, আমি আছি। চিত্রার অন্তরাত্মা যেন শীতল হয়ে এলো। একজন আমি আছি বলার লোকের অভাবে কত মানুষ মারা যায় আফসোস নিয়ে, অথচ চিত্রার আর সেই আফসোস রইল না। ঠিক সেই মুহূর্তেই চিত্রার সকল আনন্দকে ভয়ে পরিণত করে আসতে দেখা গেল তুহিন ভাইজানকে, সাথে তার প্রেমিকা নীরু। চিত্রা ভীতু চোখে বনফুলের হাতটার দিকে তাকালো, যে হাতটা জড়িয়ে আছে চিত্রার বাহু। চিত্রা অপেক্ষা করলো এই বুঝি বাঁধন আবার ঢিলে হলো। বন্ধুত্ব খুব গভীর একটি বন্ধন, চাইলেও হয়তো এই গাঢ় সম্পর্কে হাত ছেড়ে দেওয়া যায় না অবলীলায়। তাই হয়তো বনফুলও ছাড়তে পারেনি। তুহিন যখন নীরুকে নিয়ে এলাকায় প্রবেশ করছিল তখন চিত্রার অশান্ত মনে তুমুল ঝড়। আবারও বন্ধুর বাড়িয়ে দেওয়া হাতটি কি গুটিয়ে নিবে? প্রশ্নের সমুদ্রে তখন সে ভরা ডুবি, অথচ তার একরাশ চিন্তাকে মুক্তি দিয়ে বন্ধুর হাতের মুঠো আরও শক্ত হয়ে জড়িয়ে ধরল তার বাহু। চিত্রা অপ্রস্তুত নয়নে বারবার বনফুলকে দেখছে, আবার নিজের ভাইয়ের দিকেও তাকাচ্ছে। ঠিক তখনই চিত্রার আরও একটি দৃশ্য দেখে নিল খুব সাবধানতায়। এতক্ষণ নীরু মেয়েটির হাত তার ভাইয়ের হাতের মুঠোয় ছিল, কিন্তু মেয়েটি যখন বনফুলকে দেখল খুব আলগোছে নিজের হাতটি তুহিনের হাতের মুঠোর থেকে ছাড়িয়ে নিল। চিত্রা এই দৃশ্য মুগ্ধ না হয়ে পারল না। যত যাই বলুক, যতই সে নীরুকে দোষারোপ করুক, অপছন্দ করুক, মেয়েটা যে ভীষণ বুদ্ধিমতী তার বলার অপেক্ষা রাখে না। ততক্ষণে চিত্রারা এবং তুহিনরা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছিস চিতাবাঘ? এই তো সামনেই। তুহিনের প্রশ্নের চিত্রার গম্ভীর উত্তর। এবার তুহিন সংশয়ে পড়ল বনফুলকে কি বলবে কি না। অবশেষে সেই সংশয়ের অবকাশ না দিয়ে জিজ্ঞেস করল সে, ভালো আছো বনফুল? চিত্রা এবার বনফুলের মুখের দিকে চাইল। ভেতর ভেতর একটা মারাত্মক ভয় সে থিতিয়ে আসে। যদি বনফুল এখন হইচই শুরু করে দেয়, আবার যদি চিত্রাকে ছেড়ে দেয়, কি হবে তখন? চিত্রা দ্বিধাদ্বন্দ্বিত চেহারা বুঝে বাহার ভাই খুব আলগোছে বোনের কাঁধে হাত রাখে। ঠিক তারপরেই মুহূর্তেই বনফুল হাস্য উজ্জ্বল কণ্ঠ পাওয়া যায়, এই তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? চিত্রা চমকায় বনফুলের এই স্বাভাবিক আচরণে। মেয়েটা তবে কি নিজেকে সামলে উঠতে পেরেছে? বনফুলের চোখের দিকে তাকায় সে। মেয়েটার ঠোঁট হাসছে, তবে চোখ হাসছে না, কেমন মৃত সেই দৃষ্টি। তাকিয়ে আছে পথের দিকে। নীরু একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু বনফুল যে তাকে উদ্দেশ্য করে ভালো আছে কিনা জিজ্ঞেস করেছে তার বুঝতে বাকি রইল না। তাই তৎক্ষণাৎ সে ঘাড় নাড়িয়ে বলল, ভালো আছো মিষ্টি মেয়ে? তুমি জানো হাসলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। বনফুল চমকালো বোধ হয় কথাটা শুনে, তবে থামল না। হাসি, মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে জবাব দিল, তাই বোধহয় নজর লেগেছিল। জানেন আজকাল হাসতে পারি না আর। বাক্যটি সহজ সরল স্বাভাবিক লাগলেও এর ভেতরে ছিল চাপা এক অভিমান, অভিযোগ, আর্তনাদ। বদনজর আবার কি? যদি মনকে একবার শান্ত করতে পারো তবে বদনজরও তোমার হাসি কাটতে পারবে না। তুমি কেবল এতটুকু মনে রাখবে, তোমাকে হাসতে হবে, কারণ তোমার হাসি ভীষণ সুন্দর। বনফুলের ভাষায় যে কঠিন তাচ্ছিল্যর টোপ ছিল তা যেন নীরু ভীষণ অবহেলায় উড়িয়ে দিল। আবেগের বয়স মেয়েটার, এই আবেগের গাঢ় আঁচড় পড়েছে। এতটুকু কাঠিন্যতা তো স্বাভাবিকই, নীরু বোঝে সেই কাঠিন্য। বনফুল আর কথা বাড়ায় না। বাহার বলে, তুহিন
তোমরাও আমাদের সাথে চলো। না না ভাইয়া, আপনারা যান। কেউ আর কথা বাড়ায় না, কথা বাড়ানোর সাহসও করে না। হিতে যদি বিপরীত হয়ে যায় সেই ভয়ে সবার ভেতরেই যে যার মতো গন্তব্যের দিকে রওনা হয়। তুহিনরা চলে যেতেই যেন চিত্রা হাঁপ ছেড়ে বাঁচে। তার কেবল একটাই ভয়, এই বুঝি বনফুল উত্তেজিত হয়ে যায়, এই বুঝি বনফুল বন্ধুত্বের ভীষণ হিংসতা দেখিয়ে ফেলে। চিত্রার এই শব্দহীন চিন্তা বোঝেন বাহার ভাই। বনফুলের অন্য মনস্কতার আড়ালে তার অষ্টাদশীকে সে ভরসা দেয়। ভয় পেও না রঙ্গনা, আমি থাকতে চিন্তা কিসের মেয়ে। ভীষণ ভরসায় আপ্লুত হয় চিত্রা। ঠিক ওই যে তো, তার আস্ত একটা বাহার ভাই আছে, তার আর কি লাগে। এই ভরসা বিশ্বাসের কথোপকথন গোপন হয় না বনফুলের থেকে। সে সবই শুনে, দেখে, বোঝে, হাসে আর ভাবে ভাগ্যে তার বেলায় এত নিষ্ঠুর কেন, তার বেলায় কেন ভাগ্য ভীষণভাবে মুখ ঘুরিয়ে রাখে। ভাবনাদের উত্তর মেলে না। উত্তরবিহীন তারা কতক্ষণ হাপিত্যেশ করে মারা যায় মস্তিষ্কে। মস্তিষ্কে থাকে না, তাদের দৃশ্যতাও থাকে না। তবে স্মৃতির কাতরতার এক গোপন হাহাকার ঠিক থেকে যায়। বাহিরের আবহাওয়া কিছুটা চঞ্চল। সওদাগর বাড়িতে কেমন মন খারাপের আবহাওয়া। ওহিটারও যেন কি হয়েছে। গতকাল হুট করে কলেজ থেকে ফিরে দরজা দিল। সারাদিন আর সে দরজা খোলার নাম নেই। প্রতিদিনের মতো অবনী বেগম শরবত নিয়ে দরজায় উপস্থিত হলো, কিন্তু ওহি দরজা খুললেন না। দরজাও খুলল না সারাদিন প্রায়। অনেকবার তাকে ডাকা হলো, কিন্তু সে ঘর ছেড়ে বের হলো না। কেবল একবার গম্ভীর স্বরে বলল, আমায় বিরক্ত করবেন না, ব্যাস। এতটুকুই। কেউ আর তাকে বিরক্ত করলো না। সারাদিন মেয়েটা ঘরেই বসে রইল। রাতের খাবারও খেলো না। সওদাগর বাড়ির সকলেরই মন মেজাজ ভীষণ খারাপ। বাড়িতে 4টা মেয়ে, চাঁদনি, ওহি, চিত্রা এবং চেরি। 4জনই খুব লক্ষ্মী মন্ত্র। কিন্তু হুট করে 3জনের যেন কি হলো। 3টা মেয়েকে কেমন বিভ্রান্ত মনে হয় আজকাল। কার নজর পড়ল। দাদি কতক্ষণ চেঁচামেচি করলো, বিয়ের তোড়জোড় করার আদেশ দিলেন। তার ধারণা মতে বাড়ির মেয়েদের মতিভ্রম হচ্ছে, বিয়ে দিয়ে দিলে সব ঠিক হবে। কেউ তেমন রাগ করল না দাদির কথায়, আবার মেনেও নিয়েছে বলে মনেও হলো না। সকাল হতেই সওদাগর বাড়িতে সবাই এখন খাবার টেবিলে একত্রিত হলো। দোর খুলল ওহিও। একদম স্বাভাবিক মনে হলো তাকে। খাবার টেবিলে বসে এসে বলল সে। সকলে একবার তার দিকে চাইল। স্বাভাবিক দেখে সবারই বুক থেকে যেন পাথর নেমে গেল। আজ আর খাবার টেবিলে আনন্দ নেই। খাবার খেতে খেতে হুট করে ওহি বলল, আমি সবাইকে একটা কথা বলতে চাই। খাবারের দিকে সকলের মিছে ধ্যান ভাটা পড়ল যেন। ওহির কথায় সকলের উৎসুক দৃষ্টিতে চাইল। ওহির বাবা আমজাদ সওদাগর মেয়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি কথা? ওহি একবার অবনী বেগমের দিকে তাকালো। মহিলার চোখের নিচে কালো ছাপ পড়েছে। মুখটা কেমন শুকনো লাগছে। নিশ্চয়ই রাতে খাননি এবং ঘুমাননি। অবনী বেগম বরাবরই এমন। ওহির যখন পরীক্ষা থাকে তখন সে রাত জেগে পড়ে। পুরো বাড়ি যখন ঘুমে ডুবে যায়, ওহি জানে একটি জীব তখনও সজাগ থাকে। মেয়ে কখন ঘুমিয়ে যাবে, অসাবধানতায় কাঁথা গায়ে দিতে ভুলে যাবে, সেই চিন্তায় মানুষটার ঘুম আসে না। ওহি যখন ভার্সিটি থেকে বিকালে ফেরে তখন দেখে ডাইনিং টেবিলে একজন বসে বসে ঝিমাচ্ছে। মেয়ে ক্ষুধার্ত হয়ে ফিরবে বলে মায়ের বিশ্রাম নেওয়া হয় না। এই সব স্মৃতি ওহির মস্তিষ্কে জীবিত। তবুও কথাটা যে তাকে বলতেই হবে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অবনী বেগমের দিক থেকে চোখ ফিরিয়ে নিল সে। ওই মুখের দিকে তাকিয়ে সে এত কঠিন কথা বলতে পারবে না, সম্ভব নয়। সকলের অধীর আগ্রহের দিকে তাকিয়ে ওহি বেশ দৃঢ় কণ্ঠে বলল, আমি ভেবেছি আমি ওই মহিলার কাছে ফিরে যাব। ওহির বাক্যটি যেন বোধগম্য হলো না অনেকের। আবার কেউ বুঝতে চেয়েও অবুঝ যেন বুঝতে পারল না। চাঁদনির বাবা আফজাল সওদাগর তাই অবাক কণ্ঠে বললেন, কি? যা শুনেছ সেটাই। আমি ভাবছি আমি তার কাছে ফিরে যাব। মহিলা তো বার কয়েক আমাকে নিতে এসেছিলেন, যায়নি। ভাবছি এবার যাব। 21টা বছর তো তাকে ছাড়া ছিলাম, এবার না হয় তার সাথে থাকি, তাই সিদ্ধান্ত নেওয়া। অবনী বেগমের হাতে থাকা স্টিলের চামচটা কখন যে হাত থেকে পড়ে গেল তিনি টেরও পেলেন না। ঝনঝন শব্দ হলো। হুঁশ নেই তিনি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কেবল তাকিয়ে রইল মেয়ের পানে। তুই কি ভেবে সিদ্ধান্ত নিলি ওহি? ওই মানুষটা
তোকে ছোটবেলায় একা ছেড়ে চলে গিয়েছিলেন নিজের সুখের আশায়। একবারও তো তোর কথা ভাবেনি। এখনও কিন্তু তোর কথা ভেবে তোকে নিতে চান না তেমনটা না। তাদের সন্তানহীন দাম্পত্য জীবনের একাকিত্ব কাটানোর জন্য সে তোকে চাচ্ছে। তুই কেন বারবার তার স্বার্থের বলি হবি? কেন? তোকে কি আমরা ভালোবাসিনি? চাঁদনির কথায় ওহির মুখের শক্ত আদল বদলালো না। সে কঠোরই রইল, যেন কোনো ইট সিমেন্টের তৈরি ভাস্কর্য, যার আবেগ অনুভূতি কিছুই নেই। আমজাদ সওদাগর নির্লিপ্ত ভঙ্গিতে যেন বললেন, যেও তবে। সবার অবাকের পাল্লা যেন ভারী হলো আরও। বাবা এত সহজে মেয়ের দাবি ছেড়ে দিল কিভাবে? আফজাল সওদাগর হতাশ চোখে একবার নিজের ছোট ভাইয়ের স্ত্রীর দিকে চাইলেন। প্রকৃতপক্ষে তার মায়াটা হচ্ছে অবনী বেগমের জন্য। এই মানুষটার কথা কেউ ভাবল না, কেউ না। অনেকেরই অনেক কিছু বলার ছিল, কিন্তু আর বলা হলো না। এই বিষয়ের জাল ছিঁড়ে তাদের আর বলা হলো না কত না বলা কথাগুলো। মনিয়া বেগম কতক্ষণ গায়গুই করলেন, হাপিত্তেশ করলেন দাদিও, কিন্তু কেউ আর জোর খাটাতে পারল না। কিভাবে পারবে? যেখানে নিজের বাবা মেয়ের দাবি ছেড়ে দেন, সেখানে তারা আর কতটুকু অধিকারের হাত পেতে দাঁড়াবে? কতটুকু অধিকারে তারা থেকে যেতে বলবে? ওহি অতি সঙ্গোপনে মুচকি হাসল। টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি জানতাম আব্বু, আপনি আমারে কখনোই রাখবেন না। আমি জানি আজও ওই মহিলাটার প্রতি আপনার আকাশ সমান মায়া। সেই মায়ার টানে আপনিও সন্তানকে অকাতরে দান করে দিবেন। কিন্তু আব্বু, একটা কথা জানেন, আমরা না সব সময় ভুল মানুষকেই মায়া দেখাই, যারা আমাদের এই অতি যত্নের মায়া উড়িয়ে দেয় অযত্নে। অথচ এমন অনেক মানুষ আছে যারা আমাদের চিরজীবন আমাদের হয়ে থেকে যেতে চায়। আমাদের অনাদর অবহেলা তারা যত্নে ভাঁজ করে নেয়, যেন ভালোবাসা এগুলো। কিন্তু আমরা তাদের বুঝি না, আমরা তাদের মূল্য দিই না। এটা তাদের অপ্রাপ্তি না, এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা মানুষ চিনেও চিনতে চাই না। আমজাদ সওদাগর মেয়ের কথার বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানালেন না, কেবল মাথা নত করে রাখলেন, যেন নীরবতা এসে বুঝিয়ে দিল তার মেয়ে কোনো ভুল কিছু বলেনি। সত্যি তাই। যতই হোক, সেই নারী তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা ছিল। এরপর সে হয়তো জীবনের দ্বিতীয় নারী এনেছিল, তবে সেটা কেবল দায়িত্ব, কর্তব্য, পরিবেশ, পরিস্থিতির কারণে। কিন্তু ভালোবাসা সেই প্রথমেই আটকে আছে। অবনী বেগম পরাজয় সৈনিকের ন্যায় স্থান ত্যাগ করল। মনে হলো যেন সংসার জীবনের যুদ্ধে এত ভালোবাসা দিয়েও হেরে যাওয়া এক যোদ্ধা। এক এক করে সবাই চলে গেল, কেবল নীরবে নীরবে বসে রইলেন দাদি আর চিত্রা। দাদির শক্ত খোলসও হুড়মুড় করে খসে পড়ল। দুই হাত তুলে বলল, আল্লাহ, আমার এমন সুন্দর সংসারে এমন ব্যথাতুর কেন দিচ্ছ? শান্তি দাও তুমি, শান্তি দাও সবগুলো বাচ্চাকে। চিত্রা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দাদির পানে। কি অদ্ভুত, দাদিও কাঁদতে জানে। অবশ্য নারী জাত তার সংসার নিয়ে সবসময় শৌখিন। এটা তাদের বহু যত্নের জায়গা। একটু অনাদরও তারা মানতে পারে না। শাহবাগের মোড়ে তুমুল জ্যামে আটকে আছে চিত্রার রিকশা। তার মন খারাপ, অথচ আজকে তার সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল। আজকে তার আনন্দের পথে প্রান্তরে হৈ হৈ করে ছুটে বেড়ানোর কথা ছিল, কিন্তু তেমন কিছুই হলো না। চিত্রার নিবিড় চোখ স্থির। এই চঞ্চল চিত্রার স্থিরতা দেখে বাহার শোধালো, তোমার সাথে নীরবতা ভীষণ বেমানান, সেটা কি তুমি জানো? চিত্রার গভীর ধ্যান কিঞ্চিত ভাঙল। সে অস্পষ্ট স্বরে কেবল বলল, হুঁ হুঁ। বাহার ভুরু কুচকালো, চিত্রার দিকে চাইল, নিঃসংকোচ গভীরভাবে বলল, হয়েছে কি? বাহারের আহ্লাদি প্রশ্নের চিত্রার মন খারাপ আরও বাড়ল। মন খারাপের উদাস বাতাস ছুঁয়ে গেল যেন তার আঙিনা। সে দীর্ঘশ্বাস ফেলল, টান টান করে বসল, বলল, ওহিয়াপা না চলে যাবে বলেছে। কোথায়? বাহারের প্রশ্নের চিত্রার চোখ রাখল লোকটার দিকে। চোখগুলো ছোট ছোট, জলজল করছে দুশ্চিন্তায়। খুব সহজেই কেউ চাইলেই এই মেয়েটার ভেতরে সকল অনুভূতি পড়তে পারবে। মেয়েটার মন স্বচ্ছ, চোখের ভাষারাও ভাষা ভাষা। বাহার দুই ভুরু আবার উঁচু করল। চিত্রা হতাশ কণ্ঠে বলল, আপার মায়ের কাছে। উনি কয়েকবার এসেছিলেন আপাকে নিতে, কিন্তু আপা যায়নি। কিন্তু আজ আপা বলেছে সে চলে যাবে, এবং কালকেই যাবে। সে জানিয়ে দিয়েছে এটা। চাঁদনি আপারও কাল ফ্লাইট। আমরাও কাল বিয়ে করব। সবাই কেমন আলাদা আলাদা হয়ে যাব কাল।
আমাদের ছাড়া বড় আব্বু, ছোট আব্বু, আম্মু, চাচিরা কিভাবে থাকবে? ভাইজান তো প্রতিদিন রাতে একবার আমাকে না দেখে ঘুমায় না। সে কিভাবে ঘুমাবে? আমাদের ছাড়া বাড়িটা যে আর হাসবে না বাহার ভাই। কথা বলে থামল চিত্রা। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ নিয়ন বাতিগুলোর আলো এসে মেয়েটার চোখ মুখ গাঢ়ভাবে ছুঁয়ে দিচ্ছে। গোলগাল মুখে হলুদ আভাটা ভীষণ মানিয়েছে। এ যেন মায়ার আলো, আর চিত্রা যেন মায়া কন্যা। বাহার মুগ্ধ চোখে সে মায়াকন্যার চিন্তার ভাষাদের শুনল, জানল। অতঃপর কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের দিন পিছিয়ে দিই তবে। চিত্রা তখন আবার তাকালো, দৃষ্টি তার তাজ্জব। হড়বড়িয়ে বলল, না। চিত্রা না বলার ভঙ্গিতে হেসে ফেলল বাহার, তাও বেশ শব্দ করে। নিজের কথায় লজ্জা পেল চিত্রাও। সেকেন্ডে চোখ ঘুরিয়ে দৃষ্টি নামল পথে। মাঝে মাঝে সে এত বোকা কাজ করে ফেলে কেন? চিত্রার লজ্জা যেন বাহারকে ভীষণ আনন্দ দিল। তাই সে এই লজ্জার আবরণ আরেকটু বাড়াতে বলল, লজ্জা পেলে? প্রশ্নটা করে বাহার আবার হেসে উঠল। চিত্রা তার মুখ ঢেকে ফেলল দু হাতের আঁচলে। এ যেন এক মন্ত্রমুগ্ধ সন্ধ্যা, এ যেন এক ভালোবাসার দিন। ব্যস্ত রাস্তা যেন মুগ্ধ চোখে এই প্রেমের কীর্তি দেখল। বহুক্ষণ চোখ মেলে। জ্যাম ছুটল, বাহারের হাসি কমল, নিভে এলো মুগ্ধ দৃশ্য। বাহার আবার আগের ন্যায় গম্ভীর হলো, ভরাট কণ্ঠে বলল, কাল এমন একটা দিন, এই দিনে বিয়ে করাটা স্বার্থপরের মতন কাজ হয়ে যাবে না? চিত্রা মুখ থেকে হাত সরালো, ক্লান্ত চোখে চাইল আবার। বার কয়েক শব্দ করে শ্বাস ছেড়ে বলল, হয়ে যাবে। আপনারে পাওয়ার জন্য আমি স্বার্থপর হতেও রাজি বাহার ভাই। এ কেমন ভালোবাসলে রঙ্গনা? নিজেকে হারিয়ে ফেলতেও ভাবছ না? তুমি যে এমন নও রঙ্গনা। তবে কেন এত স্বার্থপরতা দেখাচ্ছ? যে বাড়ির সদস্যরা তোমার প্রাণ, এবং এই দুর্দশার দিনে তাদেরকে ছাড়তেও দুইবার ভাবছ না যে? জানেন বাহার ভাই, আমার কেন জানি মনে হয় তাদের একবার ছাড়লে আমি দ্বিতীয়বার আবার ফিরে পাবো, কিন্তু আপনাকে একবার ছাড়লে চিরতরে হারিয়ে ফেলবো। হারিয়ে ফেলার ভয়ে বাঁধতে চাচ্ছ মেয়ে? তুমি তো জানো না, যে যেতে চায় তাকে কোনো বাঁধনেই রাখতে পারে না, আর যে থাকতে চায় তাকে কোনো অবহেলাও তাড়াতে পারে না। আমি ছাড়তে চাইলে বিয়ে আমায় আটকে রাখতে পারবে? সত্যি কি বিয়ে আটকে রাখার সুতো? যদি তেমনই হতো তাহলে ওহির জন্মদাত্রী কি এত ভালোবাসার পরেও তোমার ছোট আব্বুকে ছেড়ে যেত? তাদের তো বিয়ের সম্পর্ক ছিল রঙ্গনা। যে তো যেতে চায় তাকে আটকে রাখা যে বড় দায়। বাহার ভাইয়ের সহজ সরল কথাগুলো কতক্ষণ অসুরের ন্যায় নৃত্য করল চিত্রার ছোট্ট মগজে। মেয়েটা সইতে পারল না এই ভারী সত্যি কথার তোপ। তার উদাসীন চোখগুলো জলে টইটুম্বুর হলো। আমি এত জটিলতা বুঝি না বাহার ভাই। আমি কেবল এইটুকু বুঝি, আপনারে না পেলে আমার এই জগৎ বৃথা, এই জনম বৃথা। বাহার তপ্ত শ্বাস ফেলল, আফসোস নিয়ে বলল, করিলে বৃথা জনম অন্ধ প্রেমে ভেসে। কেউ মরেছে বারে বারে প্রচণ্ড ভালোবেসে। চলবে ইনশাআল্লাহ।